স্বাগতম। ভালো আছেন আশা করছি। আজ নিয়ে এসেছি লীলা মজুমদারের গৌড় পাহাড়ে গৌতমরা। বেশ অন্যরকম একটা গল্প। শুরু করছি। আমাদের পাড়ার গৌতম ঘটক ভারতীয় পুরাতত্ত্ব বিভাগে কাজ করে। সে হলো গিয়ে যাকে বলে কাজ খ্যাপা। কাজের জন্য যখন তখন যেখানে সেখানে গিয়ে মানুষটাকে 5-7 দিন থেকে 5-7 মাস পর্যন্ত কাটিয়ে আসতে হয়। এই ধরনের লোকেদের জীবনযাত্রাই নিয়ম কানুনের বাইরে। ওরা একটা ভিন্ন জাতের জীব। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেরই মতে অবশ্য কপাল জোরে আর কতগুলো বিশেষ গুণ থাকাতে ওই রকম লোভনীয় চাকরিখানা জুটে গেছিল চৌরঙ্গীর জাদুঘরের সঙ্গেই লাগোয়া পুরাতত্ত্ব বিভাগে আপিস করতে পারা পরম সৌভাগ্যের কথা। কিন্তু ওর মন বোঝা দেয়, স্পষ্ট করেই বলতো যে ওইসব বড় মানুষই ওর পোষাবে না। ও চায় অকুস্থলে গিয়ে দেশের প্রাচীন ইতিহাস, দরকার হলে মাটি খুঁড়ে বের করবে। নইলে বেঁচে থাকা হয়ে যায় নিজের মা বাপকে না চেনার মতো। তাই যে সমস্ত অল্প জানা, অস্বাস্থ্যকর, অসুবিধাজনক, বিপদসংকুল জায়গা আছে এদেশে, সেই সবই হলো ওর কাম্য কাজের জায়গা। দৈবাত এখানে জন্মেছে, লেখাপড়া শিখেছে, 3 পুরুষ বাস করছে বলেই কলকাতাটা কিছু ওর মনের আবাস নয়। ওর আপিসের কর্মীরা সবাই যেখানে যেতে ভয় পায় এবং নানা অছিলায় এড়িয়ে যেতে চেষ্টা করে, ও যেচে সেখানে যায়। ফলে কি সহকর্মীদের মধ্যে, কি ওপরওয়ালা মহলে জনপ্রিয়তার আর দ্রুত উন্নতির সঙ্গে সঙ্গে ওর মনের সুখও বেড়ে যাচ্ছিল। গৌড় পাহাড় অভিযানের কথা উঠতেই গৌতমকে পায়কে ও ভালো করেই জানতো দুনিয়ার পরম পণ্ডিতরাও যে পৃথিবীতে বিচরণ করেন তাকে কতটুকু চেনেন। মহাকাশে কি হচ্ছে না হচ্ছে তাই জানতে সময় আর টাকার শ্রাদ্ধ করা হচ্ছে, অথচ পায়ের তলাকার মাটিটাই সম্পূর্ণ অচেনা। তাই এই নতুন রহস্যটার কথা কানে যেতেই গৌতম এক পায়ে খাড়া। আর ও একাই নয়, ওর নিজের হাতে বাছাই করা খুদে এক বেপরোয়া দল আছে, যাদের জীবনের একমাত্র উদ্দেশ্যই হলো দরকার হলে দূরবীন লাগিয়ে আর বনবাদার ঠেঙিয়ে বিপদ খুঁজে বের করা আর যে কোনো পরিবেশের মোকাবিলা করে ফুর্তি পাওয়া। আফসোস কেবল একটাই, ওদের আপিসের পেছনে ছোট একটা মাদ্রাজি ক্যান্টিন আছে। সেখানকার খাবারের সঙ্গে স্বর্গের অমৃত ফলের বিন্দু মাত্র তফাৎ নেই, অন্তত সেই রকমই শোনা যায়। সে কি আর একেবারে মিছিমিছি? তা তখন বর্ষা বিদায় নিয়েছে, শীতও নামেনি, যাকে বলা যায় হেমন্তকাল। সেই রম সময় একদিন খোদ মারাঠি বড় সাহেবের আপিস ঘর থেকে হাসি হাসি মুখ আর চকচকে চোখ নিয়ে গৌতম বেরিয়ে এসে ওর সহকারী সিবাইকে একটা চোখের ইশারা করে শটাং ক্যান্টিনের দিকে রওনা দিল। সিবাইয়ের উৎসাহ দেখে কে! ওদের এই যিশুর স্বর্গারোহণের পরের কোনো ঘটনা সম্বন্ধে বিশেষ কোনো কৌতূহল ছিল না। সেসবকে ওরা বলতো আধুনিক। তবে হ্যাঁ, একমাত্র খাওয়া দাওয়ার ক্ষেত্রে ওই যিশুর স্বর্গারোহণের পরের থেকে এখনকার অবধি সময়ে যথেষ্ট উন্নতি চোখে পড়ে, আর হয়তো চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে। তবে তার ফল ভালো হয়নি। লোকেরা কিছুতেই মরছে না আজকাল।
পৃথিবীর জনসংখ্যা ক্রমে বেড়ে বেড়ে কোথায় দাঁড়াবে ভাবলেও গা শিউরে ওঠে। অবশ্যই তাতে গৌতম আর শিবাইয়ের আর কি। তা দোসা আর নারকেল চাটনি খেতে খেতে গৌতম বলল, বুঝলি, পরিকল্পনাটাতে না খানিকটা ঝুঁকি নিতে হবে। ভারতবর্ষের উত্তর পূব সীমান্তের সংরক্ষিত অঞ্চলের ব্যাপার, ঘন বনে ঢাকা পাহাড়ি জায়গা, হয়তো হিংস্র জন্তু জানোয়ারের বাস, আর তার চাইতেও হিংস্র মানুষের। এই অবধি শুনে শিবাই বলল, হুম, শোনো, তা বলে না ওরা ওই সভ্য জগতের অতি আধুনিক মানুষদের মতো হিংস্র নয়। শোনো, ভাবনা কিসের, তা ব্যাপারটা কি একটু বলো না। ব্যাপার হলো, পরপর 2 বছর ওদিকে ভালো বৃষ্টি হয়নি, ফল শস্য সব নষ্ট, ত্রাণ কাজেরও কোনো ব্যবস্থা নেই। সমতলে নেমে ঘটিবাটি বেচে 2 মুঠো চাল গম কিনে নিয়ে যাচ্ছে সেখানকার মানুষেরা, বনের বুনোরা। তা ঘটি বাটির সঙ্গে নাকি 3000 বছরের পুরনো খুদে খুদে পাত্র মূর্তি এসব বেচতে আনছে। তার কোনোটা পোড়া মাটির, কোনোটা আনকোড়া পাথরের, বুঝলি, খুব দামি পাথরের। আর স্ফটিকের জিনিসও আছে, নাকি চাষ খেতে খুঁড়ে পেয়েছে, কিংবা ওই ধর গৃহদেবতার বাসন অভাবে পড়ে বেচে দিচ্ছে। স্যার বলেছেন অতি প্রাচীন কোনো সভ্যতার আঁচ পাচ্ছি। দেখ, তদন্ত করা আমাদের বিভাগের কর্তব্য, কিন্তু সমতলের কোনো অচেনা তদন্তকারীর যাওয়া খুব নিরাপদ নয়। তাছাড়া পাহাড়তলির লোকরা বলে ওই পাহাড়টাতে নাকি ভূতেরা পাহারা দেয়, বুঝলি। সাহেবদের আমলে একটা সুন্দর ইন্সপেকশন বাংলো তৈরি করেছিল, সেটা খালি পড়ে থাকে। একজন স্থানীয় চৌকিদার আছে, পাহাড়তলির সদর দপ্তর থেকে সে নিজেই নেমে এসে মাইনে নিয়ে যায়। তার বিকট চেহারা দেখলেই নাকি পিলে চমকায়। ভূত পাহারাদারদের কথা তো ছেড়েই দিলাম, যাদের দেখে গায়ের লোকেরা ভয় পায়। আসলে ভারতের একটা অংশ হলেও ওখানকার অধিবাসীদের চেহারা, ভাষা, জীবনযাত্রা, ধর্ম সব আলাদা রকমের। আমাদের নথিপত্রে ওসব খুঁটিনাটি কিছুই লেখা নেই। আর দেখ, কোনো ধনরত্নের আশা নিয়েও যাওয়া নয়। আমাদের একমাত্র উদ্দেশ্য, যদি কিছু নতুন তথ্য ওখান থেকে সংগ্রহ করা যায় নিজেদের জন্মভূমি সম্পর্কে। তোরা রাজি থাকিস তো স্যারের সঙ্গে দিনক্ষণ ঠিক করে ফেলা যাক। কাষ্ঠ হেসে শিবাই বলল, "হুঁ, এর মধ্যে আবার নারাজ হবার কথা ওঠে কি করে? তাছাড়া এসব ভাবলে মাথা গুলিয়ে যাবে।" পরের 7 দিনে সব প্রস্তুতি পর্ব শেষ। বাসে চেপে একটা বদখত রাস্তা দিয়ে পাহাড় থেকে 4 কিলোমিটার দূরের সদরে পৌঁছলো ওরা। সেখান থেকে ছোট জিপে সরকারি কর্মীদের একেবারে পাহাড়ের নিচে নামিয়ে দেয়। আর মোটামুটি ফেরবার সময়টা বলে দিলে সেখান থেকে সেরকমভাবে ওদের তুলেও নেয়। ওদের দলে 5 জন পাকা পোক্ত শিক্ষিত পড়িত পোড় খাওয়া দক্ষ লোক: গৌতম, শিবাই, বাহাদুর, মুরাদ আর জানি। যাওয়ার রাস্তাটা বিশ্রী, একদম বিশ্রী একটা পথ, পায়ে পায়ে নুড়ি গড়িয়ে যায়। এককালে বোধহয় এই পথে জলের ধারা বইত, বর্ষাকালে এখনো সম্ভবত নামে। এখানে হাঁটার কথা চিন্তার বাইরে। খুদে খুদে পাহাড়ি টাট্টু কিংবা ছোট্ট সাদা খচ্চর, ওরা মন ঠিক করতে পারছে না। এমন সময় শক্তপোক্ত চেহারার লম্বা একজন মানুষ এসে পৌঁছলেন। তিনিই ওদের বললেন, তোমরা খচ্চর নাও না ভাই, স্থানীয় জানোয়ার, এগুলো ভারী ভদ্র। আর আমার নাম সুজন, আমি তোমাদের সঙ্গী হলে আপত্তি আছে? দেখো, একজন মিনি মাগনা গাইড থাকলে তো সুবিধেই হবে তোমাদের। আমি অনেকবার গেছি এই পথে, কি বলো? হ্যাঁ, পুরাতত্ত্ব আমারও বাতিক।
ভদ্রলোকের সুন্দর চেহারা, সুন্দর ব্যবহার, বয়স হয়তো 40-এর কাছাকাছি। সেই মুহূর্ত থেকে তার হাতে যেন কলের মতো কর্মচক্র চলল। মাত্র 1.5 ঘন্টায় পাহাড়ের ঢাল বেয়ে ওরা একদম ওপরে পৌঁছে গেল। ওই খচ্চরগুলোকে ছেড়ে দিতে তারা নিজেরাই টুকটুক করে নেমে গেল, তাই নাকি নিয়ম। সুজন দা হয়ে উঠলেন দলের পান্ডা। বিদেশে বিভুঁইয়ে এমন সঙ্গী পেলে ভ্রমণকারীরা বর্তে যায়। পাহাড়ে উঠতে উঠতেই সন্ধে ঘনিয়ে এসেছিল। সুজনদা বললেন, আরে কুছ পরোয়া নেই, সাহেবদের তৈরি বাংলোগুলো হতো যাকে বলে অবিনশ্বর, চিরকেলে। ওরা ভাবতো ওদের রাজত্ব অনন্তকাল চলবে। তো ভয় ডর বলে ওরা কিছু জানতো না। দেশের জন্য মরতে তো পারতই, পাপের পাহাড় জমাতেও প্রস্তুত ছিল। এমন সব মানুষ। তারা অন্য বিষয়ে আবার অতি ধার্মিক। ওই দেখো, ওই যে সামনে, কোথায় বাংলোর দোর খুলিয়ে সাফসুতরো করাবো, না ভূতপূর্ব মালিকদের গুণগান করছি। দেখাই যাক ওখানকার ওই বিটকেলটার কতখানি কর্তব্যনিষ্ঠা। সদরের ওই অফিসার বলেনি তোমাদের যে তাকে দেখলেই পিলে চমকায়? সেই বলেছে, বুঝলে, ভূতের উপদ্রবে এই পাহাড়ি গাঁয়ের লোকেরা ঘরদোর ফেলে ভেগে গেছে। সে নিজেও মাইনেটুকুর লোভে থেকে গেছে, নইলে কবে ভাগতো। ভাগলেও অবশ্য মালিকরা টের পেতেন না, কারণ তারা নিজেরা কেউ পৈতৃক প্রাণটা নিয়ে এই ভূতে পাওয়া অঞ্চলে পদার্পণ করতে রাজি নন। বেটা যদি বাংলো ফেলে অন্যত্র গা ঢাকা দিয়ে থেকে মাসকাবারে কাগজপত্র সব সই করে উদয় হয়ে মাইনে নেয়, এবং আজকাল প্রায় মাইনের সমান ভর্তুকি সেটাও নিয়ে যায়, কেউ জানতেও পারবে না। ওরা সবাই সেই পাহাড়ি পথ বেয়ে চলতে চলতে হাঁ করে সুজনদার কথা শুনছিল। এমন সময় একটা টিলার ওপর লাল টালির ছাদ দেওয়া ফুল গাছে ঘেরা একটা বাংলো চোখে পড়ল। তার জানলার শার্সি দিয়ে দেখা গেল সারি সারি আলো জ্বলছে। সুজনদা হেসে বললেন, ওই যে তোমরা এগো, আরামেই থাকবে। আমার অন্য আস্তানা আছে, আমার এই এদের সঙ্গে তেমন সদ্ভাব নেই, তোমরা যাও, কাল দেখা হবে। এই বলে ঝোপঝাড়ের মধ্যে সরু পথ দিয়ে দেখতে দেখতে তিনি কোথায় চলে গেলেন। ওরাও এগোলো। এগিয়ে কড়া নাড়তেই চোখের ওপর সদর দরজা খুলে গেল। সাদা উর্দি পরা, বড় হোটেলের বেয়ারাদের মতো চেহারার একজন লোক নমস্কার করে ওদের অভ্যর্থনা করে ভেতরে নিয়ে গেল। ভুতুড়ে পরিবেশের জন্য তৈরি মনগুলো ফুটো বেলুনের মতো চুপসে গেল। সে বেয়ারা বলল, গোসলখানায় গরম জল তৈরি স্যার, ডিনারও তৈরি। আপনারা ভেজিটেরিয়ান কেউ নেই তো? ওরা ব্যস্ত হয়ে বলল, আরে না না, আমরা সব খাই, আধ ঘন্টা সময় দাও, তারপরে খাবো। সে বলল, স্যার আমাকে মঙ্গল বলেই ডাকবেন। শুনেছি আপনারা সরকারি অফিসার ইন্সপেকশনে এসেছেন। সকালে একজন গাইড লাগবে কি? স্থানীয় লোক, দরকার হলে টাট্টুও ভাড়া করা যায়, তবে বোধহয় আপনাদের টাট্টু লাগবে না। যেদিকেই যান 1 কিলোমিটারের মধ্যেই আপনারা সব পেয়ে যাবেন, তার বাইরে তো খুব ঘন বন। ওরা নিজেদের মধ্যে একটু মুখ চাওয়াচাই করে বলল, তোমার চেনা লোক হলে তো মন্দ হয় না। তোমার চেনা লোকই দিও, বুঝলে বাপু, একটু জানে শোনে চারপাশটা এরকম লোক। মঙ্গল বলল, হ্যাঁ স্যার, আমার ভাই রবিলাল, ও যাবে আপনাদের সঙ্গে। ওই প্রচণ্ড ঠান্ডায় গরম জলে চান করে অতি সুস্বাদু ডিনার খেয়ে 2টো করে কম্বল দেওয়া বিছানায় শুয়ে পড়ে ওরা টের পেল পায়ের কাছে একটি করে গরম জলের ব্যাগ দেওয়া। শোয়া আর এক ঘুমে রাত কাবার। বনের মধ্যে কুকু পাখির ডাকে ঘুম ভাঙল। ছোটা হাজারি খেয়ে তৈরি হতে না হতেই রবিলালও এক গাল হেসে নমস্কার করে সামনে দাঁড়ালো। মনে হলো ঘড়ির কাঁটা পিছিয়ে কোন সাহেবী আমলে নিয়ে গেছে, যখন দিশি অফিসাররাও
সাহেব বনে যেতেন, আর আয়া বাবুর্চিরা তাদের স্ত্রীদের বলতো মেম সাহেব। এসব অবশ্যই শোনা কথা। গৌতমের দাদু এরকম সব গল্প বলতেন। তাঁর বাবা ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, লোকে বলতো কালো হাকিম। জঙ্গলের মধ্যে দিয়ে চলতে চলতে ওরা দেখলো প্রচুর ভাঙা চোরা ঢিবি, কোথাও পুরনো খুদে খুদে বৌদ্ধ স্তূপেরই মতো দেখতে, এক এক জায়গায় খোঁড়াখুঁড়ির চিহ্নও আছে, মাটি দিয়ে চাপা। সেকালে নাকি রূপোর খনি ছিল। তা সে যখন লোকে খুঁড়ে খুঁড়ে শেষ করে ফেললো, তখন অমনিই পড়ে থাকলো। কত লোকে অন্ধকার রাতে এই গর্তে পড়ে ঠ্যাং ভাঙলো, প্রাণ হারালো। শেষটা সাহেবরা ওইসব গর্ত টত্ত বুঝিয়ে দিলেন। ওইসব অদ্ভুত চেহারার দেবদেবীদের মূর্তি তো এখানে ওখানে যেখানে সেখানে ছড়ানো ছিটানো পড়ে থাকে। এসব গড় গড় করে বলে গেল রবিলাল। হ্যাঁ গো রবিলাল, তোমাদের এখানের ওই গাঁয়ের লোকেরা সব পালালো কেন? শুনে রবিলাল হাসল। স্যার, মুখ খুঁতো। বলে নাকি ভূতের উপদ্রব। এখানে ওখানে দিনে রাতে শূন্যে দপ করে আলো জ্বলে ওঠে। ওরা বলে ভূত প্রেত। রূপোর খোঁজে ওদের পূর্বপুরুষদের সমাধি তো সাহেবরা অপবিত্র করেছে। পবিত্র হাড় গোড় যা পেয়েছে ওখান থেকে বের করে নিজেরা দেশে কোথায় চালান দিয়েছে। আর ওই সাহেবরা যেটুকু হাড় তার আগে পেয়ে গেছে তা হয়তো গুঁড়ো করে ওষুধ বানিয়েছে, বলা তো যায় না। যাই হোক, ওসব শুনে তোমাদের কি হবে দাদা, এই গাঁয়ের লোকেদের মুখ্যদের কথা। শিবাই বলল, কিন্তু হ্যাঁ গো রবিলাল, তুমি তো মুখ্য নও, তুমি এখানে পড়ে আছো কেন? কজন লোক এই সংরক্ষিত বনে আসে যে গাইডের দরকার হবে? রবিলাল বলল, আগে দেখুন, সরকার যখন যা হুকুম দেন আমি তো সেরকমই কাজ করি। কালই হয়তো বদলি করে সদরে কেরানিগিরি করতে পাঠাবে, মাইনেও বাড়বে সেক্ষেত্রে। সে যাই হোক, বনটা আপনারা দেখে যাবেন নিশ্চয়ই। কত রকম সুন্দর সুন্দর গাছ, গাছের গায়ে অর্কিড, কত রকম প্রকাণ্ড প্রকাণ্ড প্রজাপতি, কত পাখি। আর সমতলের হিংস্র জানোয়ার এত ওপরে থাকে না, আর ওদিকে বরফের দেশের বুনো জন্তুরা এত নিচে নামে না। বাস্তবিক অপূর্ব সুন্দর বন। বাতাসে কি যে একটা মিষ্টি গন্ধ ভুরভুর করে। ফল ফুল ধূপ ধুনো এসবের কথা মনে হয়। জঙ্গলের ধারে রবিলাল বিদায় নিয়ে চলে গেল। ওরাও বটগাছের বনে সাবধানে একটু ঘুরে বিকেল হওয়ার বেশ খানিকটা আগেই গাছতলায় বসে দিব্যি সুন্দর চাদর পেতে পিকনিক করে পা ছড়িয়ে বসে এই আশ্চর্য জায়গাটার নানা রহস্যের কথা ভাবতে লাগলো। এমন সময় ওদের অবাক করে দিয়ে বন থেকে বেরিয়ে সুজনদা এসে জুটলেন। এখন দেখলে ব্রাদার, ভূতুতের হদিশ পেলে? শিবাই বলল, আরে ভূতের কথা ওঠে কেন? সুজনদা দেখুন, এই রহস্যজনক আলো তো মাটির নিচে গ্যাস জমে ফুটো ফাটা দিয়ে বেরিয়ে জ্বলে ওঠা, তাই না? আর বুনো জন্তুরও কোনো উপদ্রব নেই, তবু এখানকার গাঁ খালি কেন? ভূতেরা কোথায়? সুজন কাষ্ঠ হেসে বলল, "হুঁ, ভূত আবার কাকে বলে? মানুষ মরলে শরীরটা পঞ্চভূতে মিলিয়ে যায়। হিংসে, রাগ, অহংকার এ সমস্তই নেই হয়ে যায়। তাদের ছায়াও আবার যদি ফিরে আসে, তবু ভালোবাসার বংশধরদের ভয় দেখাবে কেন? শোনো, তোমরা এবার ওঠো, ঘরমুখো হও। সূর্য ডুবলেই হিম পড়বে, মশাও বেরুবে। আমার কথা তোমরা মন দিয়ে শোনো। গ্রামের লোক ভয়ে পালিয়েছে কারণ তাদের ভয় দেখানো হয়েছে। আর যারা ভয় দেখাচ্ছে তারাই সরকারি কর্মী সেজে তোমাদের মতো প্রত্নতত্ত্ববিদদের আর পণ্ডিতদের সেবা যত্ন করে। নিশ্চিন্ত হয়ে অতিথিরা ফিরে গেলে এরা ওর ঢিপির মাটি তুলে জেড আর টারকয়েজের খনিজ সম্পদ তুলে নতুন উদ্যমে চোরা কারবার চালায়।
ফিরে তোমাদের স্যারের কাছে মুখে মুখে এই রিপোর্ট দিও। লিখিত কিছু দিলে ঘরে ফেরার পথেই তোমরাও নিখোঁজ হয়ে যাবে, আমারই মতো। এই বলে প্রসন্ন হেসে বড় বড় পা ফেলে অস্তগামী সূর্যের দিকে সুজন রওনা দিল। ওরা এক দৃষ্টে চেয়ে দেখল তার কোনো ছায়া পড়ছে না। গল্পটা এখানেই শেষ। তারপরে কি হয়েছিল, গৌতমরা ফিরে কি রিপোর্ট দিয়েছিল, আর সেই বাংলোর খানসামা আর তার ভাই যে নাকি আসলে চোরাচালানকারী ছিল, তাদের কি হলো, সেগুলো আর আমাদের জানা নেই। খুব শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে, সঙ্গে থাকবেন। আপনার কীরকম লাগলো নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলে যাবেন না যেন। আর মনে করিয়ে দিচ্ছি ভিডিওটা লাইক করবার কথা, চ্যানেলে সাবস্ক্রাইব করবার কথা। ধন্যবাদ।